বন্ধুরা আজকের ভিডিওতে একটা সুপার গ্রেট ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি ডিসকাস করব, যে কোম্পানিটা তার টপ থেকে অনেক ডিসকাউন্টও অ্যাভেলেবেল আছে এবং কোম্পানি যে বিজনেস সেগমেন্ট থেকে বিলং করে সেই বিজনেস সেগমেন্টও কোম্পানি মার্কেট লিডিং পজিশন হোল্ড করে। এমনকি কোম্পানি মনোপলি বিজনেস ক্রিয়েট করতে পেরেছে। মনোপলি বিজনেস মানে কি? মানে কোম্পানি যে বিজনেস সেগমেন্ট থেকে বিলং করে সেই বিজনেস সেগমেন্টের ম্যাক্সিমাম মার্কেট শেয়ারটাই কোম্পানি ক্যাপচার করে আছে। যেখানে কোম্পানিটা আমাদের স্টক মার্কেট রিলেটেড কাজই করে থাকে এবং স্টক মার্কেট রিলেটেড কাজকর্মের যত ব্যাকগ্রাউন্ডের কাজগুলো আছে, আমি বিজনেস মডেল ধীরে ধীরে বোঝাবো। তো এই বিজনেস সেগমেন্টে কোম্পানি 70% মার্কেট শেয়ার ক্যাপচার করে আছে। আপনি যদি এইভাবে ভাবেন যে আপনি যে মিউচুয়াল ফান্ডে ধরুন 1000 টাকা ইনভেস্টমেন্ট করলেন, এসআইপি করলেন, সেই এসআইপি অ্যামাউন্টটায় কতটা কোন কোন শেয়ারে ইনভেস্টমেন্ট করা হবে, সেই ডিসিশনটা কিভাবে হবে, মানে কোম্পানি কোন কোন শেয়ারে কতটা ইনভেস্টমেন্ট করছে সেই ক্যালকুলেশনটা কিভাবে কমপ্লিট করা হবে, সেই সমস্ত কাজ এই কোম্পানি করে থাকে। অথবা আপনি যে মিউচুয়াল ফান্ডটা পারচেস করলেন সেই মিউচুয়াল ফান্ডে মনে করুন সেই কোম্পানিগুলো যে ডিভিডেন্ডটা পে আউট করলো সেই ডিভিডেন্ডটা কি করে ক্যালকুলেশন করা হবে। অথবা আপনি যে মিউচুয়াল ফান্ডে টাকাটা পে করলেন সেখানে কতটা ইউনিটস আপনাকে দেওয়া হচ্ছে, বা আপনি যে শেয়ারটা পারচেস করে আছেন সেখানে কোম্পানির ডিভিডেন্ড অ্যালটমেন্ট করলে সেই ডিভিডেন্ডটা কিভাবে ডিস্ট্রিবিউশন করা হবে, এই ধরনের যত কাজ করে থাকে। কোম্পানি যদি বোনাস শেয়ার ইস্যু করে বা কোম্পানি যদি শেয়ার স্প্লিট করে, সেই সমস্ত যত ব্যাকগ্রাউন্ডে ক্যালকুলেশন আছে সমস্ত কাজ এই কোম্পানি করে থাকে। এবং সেকেন্ড আরো একটা পয়েন্টস, এই কোম্পানি AUM বেসিসে কাজ করে থাকে, মানে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট হিসেবে কোম্পানি কাজ করে থাকে। এবং ইন্ডিয়ার যত মিউচুয়াল ফান্ড আছে, টপ লেভেলের যত মিউচুয়াল ফান্ড ধরে রাখেন এ গ্রেডেড মিউচুয়াল ফান্ড, তো 10খানা টপ মিউচুয়াল ফান্ডের মধ্যে 7খানা মিউচুয়াল ফান্ড AMC কোম্পানি এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টে রয়েছে। এবং টপ 15খানা মিউচুয়াল ফান্ডের মধ্যে 10খানা এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টে রয়েছে। এবং যদি আপনি মনে করেন যে ইন্ডিয়ান স্টক মার্কেট এখান থেকে গ্রোথ হবে, যদি মনে করেন ফিউচারে মার্কেট পার্টিসিপেশন বাড়বে, তাহলে ডেফিনেটলি চোখ বন্ধ করে এই কোম্পানিটা আপনি লং টার্ম বেসিসে ইনভেস্টমেন্ট করতে পারেন। গ্রেট অপরচুনিটি কোম্পানির মধ্যে রয়েছে। এবং আমাদের ইন্ডিয়ান মার্কেটে যদি আপনি দেখেন তাহলে মাত্র 3% লোক, অ্যাকচুয়ালি 3%-এর কম লোকই স্টক মার্কেটের সাথে যুক্ত। যেখানে যদি আপনি ফরেন মার্কেটে দেখেন, ডেভেলপ কান্ট্রিতে 45%-এর কাছাকাছি লোক স্টক মার্কেটে ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি মিউচুয়াল ফান্ডের থ্রু হোক অথবা ইন্ডেক্স ফান্ডের থ্রু হোক অথবা ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হোক তারা করে থাকে। যেখানে কন্টিনিউয়াসলি আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়াতেও পার্টিসিপেশন বাড়ছে। এবং আজকের দিনে যদি আপনি মিউচুয়াল ফান্ডের এসআইপি দেখেন তাহলে লেটেস্ট ডেটাতে আমি কালকেই দেখছিলাম যে হাইয়েস্ট লেভেল লাস্ট 40 বছরে হাইয়েস্ট লেভেল মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট এসেছে। তো যত বেশি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট আসবে, মিউচুয়াল ফান্ডের অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো AMC কোম্পানিগুলো যত বেশি তাদের AUM বাড়াবে তত বেশি এই কোম্পানি ইনডাইরেক্টলি বেনিফিট পেয়ে যাবে। কারণ কোম্পানি যত কাজ করে থাকে, এই যে ডিভিডেন্ড পে আউট করা হোক বা কোম্পানি যে শেয়ারগুলো পারচেস করছে সেটার অ্যালোকেশন সেট করা হোক, বা আপনাকে যে ডিভিডেন্ড পে করা হবে, আপনাকে যে মানে শেয়ার যদি আপনি পারচেস করছেন সেখানে শেয়ার যদি স্প্লিট করা হয়, এই ধরনের যত কাজ আছে সমস্ত কাজ কোম্পানি করে থাকে। বিজনেস মডেল আমি আবার আপনাদের খুব শর্টে বোঝানোর চেষ্টা করব। তবে কোম্পানির ডিটেলে যাওয়ার আগে যদি চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পুরো ভিডিওটি দেখার পর যদি মনে হয় ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না, কারণ আপনাদের এক একটি লাইক আমাকে অনেক বেশি মোটিভেটেড করে। তো কোম্পানির বিজনেস সম্পর্কে যদি বলতে হয় তাহলে কোম্পানি এখানে RTA সেগমেন্ট থেকে বিলং করে। RTA মানে কি? রেজিস্টার্ড ট্রান্সফার এজেন্সি হিসেবে কোম্পানি কাজ করে থাকে। এবং কোম্পানির বিজনেস বলতে গেলে কোম্পানির ডিভিডেন্ড প্রসেসিং করে থাকে, মানে কোনো কোম্পানি যদি ডিভিডেন্ড অ্যালার্ট করে সেটা কিভাবে প্রসেসিং হবে সেই ব্যাকগ্রাউন্ডে যত কাজ এই কোম্পানি করে থাকে। এবং কোম্পানি ট্রানজাকশন অরিজিনেশন ইন্টারফেস ম্যানেজমেন্ট করে থাকে, যেখানে আপনি যে মিউচুয়াল ফান্ডে টাকা পে করছেন, যেটা আমি একটু আগে বোঝালাম, সেখানে কোন টাকাটা কত পোর্শন কোথায় ইনভেস্টমেন্ট করা হবে এবং আপনার অ্যালোকেশন হিসেবে কতটা ইউনিটস আপনি পাচ্ছেন, সে সমস্ত ব্যাকগ্রাউন্ডে যত কাজ সব কাজ এই কোম্পানি করে থাকে। এবং কোম্পানি পেমেন্ট করে থাকে। পেমেন্ট মানে আপনি যে পেমেন্টসটা করলেন মিউচুয়াল ফান্ডে সেটা সাকসেসফুল হলো কিনা, সেই সমস্ত যত কাজ সমস্ত কাজ এই কোম্পানি করে থাকে। এছাড়া সেটেলমেন্টের কাজ করে থাকে। তাছাড়া কোম্পানির ব্রোকারেজ কম্পিউটেশনের কাজ করে থাকে। আপনি যে ব্রোকারেজ পে করলেন, কতটা STT পে করলেন, কতটা ট্যাক্স পে করলেন, কতটা GST পে করলেন, সেই সমস্ত যত ব্যাকগ্রাউন্ডের কাজ আছে প্রত্যেকটা কাজ এই কোম্পানি করে থাকে। এবং এর সাথে সাথে কোম্পানি আধার KYC এর কাজও করে থাকে। এবং কোম্পানি ফিক্সড ফিস অন AUM এর উপরে কাজ করে থাকে, মানে কোম্পানি একটা ফিক্সড আছে যে এই পোর্শন কোম্পানি যতটা ফিক্সড রেট সেটা আমি পাশে দিয়ে দেবো, যে কোন কোন সেগমেন্টে কোম্পানি কিরকম চার্জেস নিয়ে থাকে। আমি এর পাশে একটা স্ক্রিনশট দেওয়ার চেষ্টা করব। তো কোম্পানি ফিক্সড ফিস হিসেবে কাজ করে থাকে। মনে করুন আপনি একটা মিউচুয়াল ফান্ড হাউস এবং আপনি 100 টাকা ম্যানেজ করছেন বা 100 কোটি টাকা ম্যানেজ করছেন, সেই 100 কোটির উপরে কোম্পানি AUM বেসিসে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট হিসেবে ফিক্সড ফিস নিয়ে থাকে। মানে আপনার মিউচুয়াল ফান্ড যত গ্রোথ করবে, আপনি যত বেশি লোক মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবে তত বেশি কোম্পানির রেভিনিউ বাড়বে এবং রেভিনিউ বাড়লে কোম্পানির বটম লাইনও বাড়বে। এবং কোম্পানি ফার্স্ট ক্লাস প্রায় 40%-এর কাছাকাছি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড জেনারেট করে থাকে। এবং কোম্পানি যদি আপনি এখানে
ক্লায়েন্ট লিস্টের কথা বলেন, তাহলে বেশ কিছু ইন্ডিয়ার বড় বড় জায়েন্ট ক্লায়েন্ট লিস্ট এই কোম্পানি ক্লায়েন্টে রয়েছে, যেরকম এইচডিএফসি এএমসি এর ক্লায়েন্ট লিস্টে রয়েছে, আইসিআইসিআই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এর ক্লায়েন্ট লিস্টে রয়েছে, আদিত্য বিড়লা ক্যাপিটাল এই ক্লায়েন্ট লিস্টে রয়েছে, এসবিআই মিউচুয়াল ফান্ড এর ক্যাপিটাল মানে এর ক্লায়েন্ট লিস্টে রয়েছে, কোটাক মহিন্দ্রা এএমসি এর ক্লায়েন্ট লিস্টে রয়েছে, ফ্রাঙ্কলিন এএমসি এই কোম্পানির ক্লায়েন্ট লিস্ট রয়েছে। আরো অনেক কোম্পানি, ইন্ডিয়া যত বড় বড় জায়েন্ট কোম্পানি আপনি দেখেন, এএমসি কোম্পানি বা মিউচুয়াল ফান্ড হাউস, প্রত্যেকটা কোম্পানি এই কোম্পানিকে দিয়ে কাজ করিয়ে থাকে। সুতরাং মার্কেট লিডিং পজিশন হোল্ড করে এবং মনোপলি বিজনেস ক্রিয়েট করে, এবং ইনডাইরেক্টলি এই যত নামকরা মিউচুয়াল ফান্ড আছে তাদের গ্রোথ কিন্তু এই কোম্পানির গ্রোথের সাথে ডাইরেক্টলি ভাবে যুক্ত রয়েছে। তো আমি মনে করছি কোম্পানির বিজনেস মডেল আমি খুব সহজে আপনাদের বুঝিয়ে বলতে পেরেছি। চলুন এবার ফান্ডামেন্টালি কোম্পানিটা কতটা স্ট্রং বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট কি আছে সেটা বোঝানোর জন্য আমি আপনাদের স্ক্রিনের উপর নিয়ে যাচ্ছি। তো যে কোম্পানিটা নিয়ে আজকের ভিডিওতে অ্যানালাইসিস করছি, কোম্পানিটার টপ থেকে অনেকটা ডিসকাউন্টে অ্যাভেলেবেল আছে। যেখানে কোম্পানি অল টাইম হাই বানিয়েছিল অলমোস্ট 4,000 টাকা, সেখান থেকে কোম্পানি 2,560 টাকাতে ট্রেড করছে, এবং এক বছরের হাই থেকেও কোম্পানি অনেক ডিসকাউন্টে ট্রেড করছে। কোম্পানির নাম কম্পিউটার এজ ম্যানেজমেন্ট সার্ভিস লিমিটেড, এবং এটি একটি স্মল ক্যাপ কোম্পানি, যে কারণে ফিউচার গ্রোথ পোটেনশিয়াল হিউজ পরিমাণে রয়েছে কোম্পানির কাছে। এবং যদি আপনি কোম্পানির রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড অথবা রিটার্ন অন ইকুইটি দেখেন, রিটার্ন রেশিও তো কোম্পানির সুপার গ্রেড, একদম AAA গ্রেডেড 5 স্টার রেটেড কোম্পানি রিটার্ন জেনারেট করে। যেখানে কোম্পানি 40% রিটার্ন অন ইকুইটি জেনারেট করে এবং 48% রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড জেনারেট করে, যে কারণে কোম্পানি একটু হায়ার পিতেও ট্রেড হচ্ছে। এখানে 44 পি মানে অবশ্যই একটু হায়ার পি, কিন্তু মাথায় রাখতে হবে যেহেতু কোম্পানির বিজনেসে অপরচুনিটি অনেক গ্রেট আছে, কোম্পানি হাইয়েস্ট রিটার্ন জেনারেট করে, কোম্পানি মনোপলি বিজনেস ক্রিয়েট করেছে নিজের সেগমেন্টে, যে কারণে কোম্পানির পি রেশিও একটু হাই থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। এবং যদি আপনি কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও দেখেন, তাহলে এখানে একদম নেগলিজিবল ডেটের সাথে কোম্পানি আপনি পাচ্ছেন, যেখানে কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও 0.10, মানে নেগলিজিবল ডেটের সাথে কোম্পানি অ্যাভেলেবেল রয়েছে। এবং যদি আপনি কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টে চলে আসেন, তাহলে কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টেও কোম্পানি ফার্স্ট ক্লাস গ্রোথ করছে। 143 কোটি টাকা যেটা রেভিনিউ ছিল, নেক্সট ইয়ার বাড়িয়ে করলো 191 কোটি টাকা, নেক্সট ইয়ার বাড়িয়ে করলো 226 কোটি টাকা, সেখান থেকে গ্রোথ করে 244 কোটি টাকা কোম্পানি হাইয়েস্ট লেভেল টপ লাইন পোস্ট করে এখানে দাঁড়িয়ে রয়েছে। যদি কোম্পানির এখানে আপনি বটম লাইনে চলে আসেন, তাহলে 36 কোটি টাকা, সেখান থেকে বাড়িয়ে করলো 84 কোটি টাকা, সেখান থেকে 62 কোটি, এবং লেটেস্ট যদি আপনি দেখেন তাহলে 73 কোটি। বটম লাইনে একটু সামান্য ইম্প্যাক্ট আছে, কিন্তু টপ লাইন কোম্পানি সুপার গ্রেট এবং রিটার্ন রেশিও কোম্পানি সুপার গ্রেট। যেখানে কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে এখানে যদি আপনি কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন দেখেন, তাহলে কোম্পানির 44% অপারেটিং প্রফিট মার্জিন জেনারেট করছে, যেটা সুপার গ্রেট, অবশ্যই আপনারা বুঝতে পারছেন। এবং কন্টিনিউয়াসলি কোম্পানি অপারেটিং প্রফিট মার্জিনও ইনক্রিজ করছে, যেটা আগে দেখুন 22, 23, 24% ছিল, সেটা এখন গ্রোথ করতে করতে 44% চলে এসেছে। যেহেতু মনোপলি বিজনেস ক্রিয়েট করছে, সেখানে হাই রিটার্নও কোম্পানি জেনারেট করতে পারছে। যদি কোম্পানির টপ লাইন আপনি দেখেন, তাহলে 273 কোটি থেকে বাড়িয়ে করলো 294 কোটি, নেক্সট ইয়ার 320 কোটি, 372, 400, 460, 600, এরকম করে কন্টিনিউয়াসলি গ্রোথ করতে করতে কোম্পানি বর্তমানে যদি আপনি দেখেন, তাহলে ট্রেলিং 12 মান্থে 946 কোটি টাকা হাইয়েস্ট লেভেল কোম্পানি সেলস পোস্ট করে রয়েছে। কোম্পানি যদি আপনি এখানে নেট প্রফিটে চলে আসেন, তাহলে নেট প্রফিটেও ফার্স্ট ক্লাস গ্রোথ আছে। মাত্র 51 কোটি টাকা নেট প্রফিট থেকে কন্টিনিউয়াসলি গ্রোথ করে কোম্পানি অলমোস্ট হাইয়েস্ট লেভেল নেট প্রফিটে দাঁড়িয়ে আছে, যেটা এর আগে একটা বছর আগেই 289 কোটি টাকা ছিল, সেটা একটু ডাউন ট্রেন্ডে এসছে, কিন্তু এখানে কোনো চিন্তা করার বিষয় নেই। এখনো বছর পুরো কমপ্লিট হয়নি, বছর কমপ্লিট হতে হতে কোম্পানি নেট প্রফিট হাইস্ট লেভেলে চলে যাবে। এবং এখানে লেটেস্ট ইয়ারে কেন একটু ডাউন ট্রেন্ড এসছে, কারণ আমরা জানি মার্কেট একটু ডাউনে গেছিল, মার্কেট ডাউনে গেলে AUM অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট যত নিচে চলে যাবে, কারণ কোম্পানি ফিক্সড ফিস হিসেবে কাজ করে থাকে, তো AUM যত ডাউনে আসবে কোম্পানির তত প্রফিটে ডাউন আসবে। এবং যখনই এই বছরের কোম্পানি নেট প্রফিটটা শো করবে পুরো বছরের, দেখবেন যেহেতু মার্কেট হাইস্ট লেভেলে রয়েছে, কোম্পানির AUM বেড়েছে, হাইয়েস্ট লেভেল মিউচুয়াল ফান্ডে SIP এসেছে এবং লামসাম এসেছে, যেখানে আপনি দেখতে পাবেন এবছরে কিন্তু আরও বেশি নেট প্রফিট কোম্পানি পোস্ট করবে, এই বিষয়ে কোনো ডাউট থাকা উচিতই নয়। যদি আপনি কোম্পানির EPS গ্রোথ দেখেন, তাহলে কোম্পানি মাত্র 10-এর EPS থেকে গ্রোথ করে আজকে 58-এর EPS এ কোম্পানি জেনারেট করে দাঁড়িয়ে রয়েছে, ফার্স্ট ক্লাস গ্রোথ রয়েছে। এবং লেটেস্ট 2-3 বছরে যদি আপনি দেখেন, তাহলে মাত্র 33-এর EPS থেকে গ্রোথ করে লেটেস্ট ইয়ার পর্যন্ত কোম্পানি 56-এর EPS পোস্ট করে রেখেছে, ফার্স্ট ক্লাস EPS গ্রোথ আছে। কিন্তু যদি কোম্পানির রিটার্ন রেশিও দেখেন, তাহলে লাস্ট এক বছরে কোম্পানির নেগেটিভ 4% রিটার্ন এখানে প্রোভাইড করে রেখেছে, যে কারণে কোম্পানির গ্রোথ ফার্স্ট ক্লাস আছে, কোম্পানির রিটার্ন রেশিও ভালো আছে,
প্রত্যেকটা পজিটিভ সাইন আছে, কিন্তু কোম্পানি যেহেতু রিটার্ন প্রোভাইড করেনি সে কারণে ফিউচারে অবশ্যই গ্রেট রিটার্ন এখান থেকে এক্সপেক্ট করা যায়। কোম্পানি যদি আপনি রিটার্ন অন ইকুইটি দেখেন তাহলে কন্টিনিউয়াসলি বাড়ছে। 10 বছরে ছিল অ্যাভারেজ 37%, 5 বছরে এখানে 40%, 3 বছরে 45%, লেটেস্ট 40%, সুপার গ্রেট এ গ্রেডেড। এবং যদি আপনি কোম্পানির ব্যালেন্স শিটে চলে আসেন, যেখানে কোম্পানির রিজার্ভ কন্টিনিউয়াসলি বেড়ে 679 কোটি টাকা এসছে, তার এগেনস্টে কোম্পানির বড়োয়িং মাত্র 76 কোটি টাকা। একদম ম্যানেজেবল বড়োয়িং এখানে কোম্পানি রয়েছে। কোম্পানির ফিক্সড অ্যাসেট কন্টিনিউয়াসলি ইনক্রিজ হচ্ছে এবং সিডাব্লিউ আইপিও কোম্পানি রিসেন্টলি রয়েছে। যদিও এই ধরনের কোম্পানির ক্ষেত্রে অ্যাসেট লাইট মডেলে কোম্পানি কাজ করে থাকে, যে কারণে হিউজ অ্যাসেটের প্রয়োজন হয় না, তার সত্ত্বেও কোম্পানি ফিক্সড অ্যাসেট কন্টিনিউয়াসলি ইনক্রিজ করছে, এটা খুব পজিটিভ সাইন। কোম্পানি এবার যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে আসেন, তাহলে আমি সবসময় লেটেস্ট 5টা কোয়ার্টারকে বেশি গুরুত্ব দিই, আপনারা জানেন। তো যদি আপনি মার্চ 2022 থেকে দেখি, জুন 2022 থেকে দেখি, তাহলে যেটা 23% স্টেক প্রমোটারের কাছে ছিল, এখন তারা অবশ্যই ডাউন করে 19%-এ নিয়ে এসছে, অলমোস্ট 20%-এ এসছে, 23% থেকে 20%, মানে 3 থেকে 4% এখানে তারা ডাউন করেছে। কিন্তু এই স্টেকটা গেছে কোথায় সেটা সবথেকে ইম্পর্টেন্ট। দেখুন, পাবলিকের কাছে যেটা 32% স্টেক ছিল, আজও সেটা 32% স্টেকেই রয়েছে, পাবলিকের কাছে কিন্তু আসেনি। এখানে এফআইআই এর কাছে যেটা 29% স্টেক ছিল, সেখান থেকে বেড়ে সেটা 35% স্টেকে গেছে। এখানে কিছুটা প্রোমোটার বিক্রি করেছে এবং কিছুটা এখানে ডিআইআই বিক্রি করেছে। প্রোমোটার এবং ডিআইআই যতটা বিক্রি করেছে সমস্তটা পুরোটা কনজিউম করে নিয়েছে এখানে এফআইআই। তো লুজার হ্যান্ডের কাছে কিন্তু আসেনি, যেটা খুব পজিটিভ সাইন। এবার দেখুন, পাবলিকের কাছে যেখানে 32% স্টেক রয়েছে, সেই 32%-এর থেকেও অলমোস্ট 10%-এর কাছাকাছি এখানে স্ট্রং হ্যান্ডের কাছে রয়েছে। এখানে দেখুন, এইচডিএফসির কাছে 6% রয়েছে এবং এখানে আদার স্ট্রং হ্যান্ডের কাছে এখানে 3%, এখানে 1%। তো ধরতে পারেন 10%-এর কাছাকাছি এইচএনআই হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালের কাছে রয়েছে, বাকি এখানে 22% রিটেল পাবলিকের কাছে রয়েছে। এবং রিটেলের পার্টিসিপেন্ট লাস্ট 5টা কোয়ার্টারে এখানে কিছু নড়চড় হয়নি, বাকি যা স্ট্রং হ্যান্ড বিক্রি করেছে সেটা স্ট্রং হ্যান্ডরা নিজেরাই নিজেদের কাছে কেনাবেচা করেছে, যেটা খুব পজিটিভ সাইন। তো নেগেটিভ সাইন কোম্পানির মধ্যে কিছু নেই। আমি মনে করি গ্রেট প্রাইস অ্যাপ্রিসিয়েশন নিয়ার ফিউচারে কোম্পানি থেকে এক্সপেক্ট করা যেতেই পারে। তো বন্ধুরা, আমি মনে করছি আজকের ভিডিওতে ক্যামস কোম্পানিটা মানে কম্পিউটার এজ ম্যানেজমেন্ট সার্ভিস লিমিটেড কোম্পানিটা কেন বাছাই করেছি, কেন আমি মনে করছি এখান থেকে কোম্পানি গ্রেট রিটার্ন দিতে পারে, প্রত্যেকটা পয়েন্ট ইজিলি মনে করছি আপনাদের সাথে ক্লিয়ার করতে পেরেছি। তারপরে যদি এই কোম্পানিটা রিলেটেড অথবা মার্কেট রিলেটেড কোনো কোয়ারি থাকে, তবে বাই সেল রিকমেন্ডেশন আমার কাছ থেকে চাবেন না। বাদ বাকি কোম্পানি রিলেটেড, ফান্ডামেন্টাল রিলেটেড বা কোনো ফান্ডামেন্টালের অ্যাডভান্স লেভেলেরও যদি কোনো ডাউটস আপনার কাছে থাকে, আমাকে কমেন্টস করতে পারেন। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং প্রত্যেকটা কমেন্টের আমার তরফ থেকে একটু লেটে হলেও বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।